জীবনটা সুন্দর হয় তখনই যখন আমরা ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নিতে পারি। সুখ আসলে বড় কিছু পাওয়ার মধ্যে নয়, ছোট ছোট মুহূর্তগুলিকে লালন পালন করাতেই লুকিয়ে থাকে। সংসারটা শান্তির আর ভালোবাসায় ভরপুর হয়ে ওঠে তখনই যখন আমরা একে অপরকে সম্মান করি, কৃতজ্ঞতার মন নিয়ে বাঁচি। ছোট ছোট স্বপ্নগুলো একদিন বড় স্বপ্নের পথে নিয়ে যায়। তাই আসুন আমরা সহজ জিনিসে সুখ খুঁজি নিই আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করি। মাটির ঘরে এত সুন্দর সাজানো গোছানো সংসার আমার ছিল না। তিল তিল করেই নিজে হাতে শূন্য সংসার পরিপূর্ণ করছি। বৃষ্টির ব্লগ আর টাকা জমানোর টিপস, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতন ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আমার সাদামাটা ব্লগ আর ডেইলি বাঙালি ব্লগ। তো আমি তো বললাম যে আমি ভালো আছি, কিন্তু আমি ভালো নেই। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তবুও বলতে হবে, যদি অসুস্থ থাকো তবুও বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলবে না, এই বান্দা অসুস্থ আছে তবুও বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তা এনার যে কোনোই অসুবিধা হোক না কেন আমি ভালো করে দিই। সেই জন্য যে কোনো মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। কারণ পরশুদিন না ওই বাথরুম থেকে পড়ে আমার হাতটা মচকে যায় নাই আর ভাঙেও নাই, ব্যথা, বা হাতটা ব্যথা, বা হাতের নিচে আর কি, পাঁজরের নিচে তো ব্যথা, তো মিডিয়াম ধরনের ব্যথা, জোরের কাজ করতে পারি না। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছি, ব্যথাটা একটু কমেছে। যেদিন হয়েছে বিকেল 4টে পরশুদিন, সেদিন তো বাবা কোনো কিছুই তুলতে পারিনি, পড়ে যে কান্না ভাউ মাউ করে কেঁদে ফেলেছিলাম। তারপর ছেলে মেয়ে দুজনে ছুটে গিয়ে আমাকে তুললো। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, তবু একটু জোরের কাজ করলে ব্যথা হয়। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার হাতের ব্যথাটা ভালো হয়ে যায় তাড়াতাড়ি। তবু আমি দেখো, আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই, হাতের ব্যথা থাক আর জ্বর থাক, যে পরিস্থিতিতে তুমি থাকো না কেন সংসারটা আমাদের মন দিয়ে করতে হবে। কারণ সংসারটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা। ভালোবাসা যদিও না থাকে তবুও নিজেকে খুঁজে নিতে হয়। তো সেই জন্য বলি কি, সংসারে সাদামাটা জিনিস থাক আর না থাক, দামি আসবাবপত্র না থাক, সাদামাটা জিনিস থাক, যদি মনটা ভালো থাকে তাহলে কিন্তু সেই সাদামাটা জিনিসেই সুখ খুঁজে নেওয়া যায়। এটাই বাস্তব। মাটির ঘরে এত সুন্দর সাজানো গোছানো সংসার আমার ছিল না। তিল তিল করেই নিজে হাতে শূন্য সংসার পরিপূর্ণ করেছি। আর বৃষ্টির ব্লগ আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। টাকা জমানোর টিপস। আজকে টাকা ভাড়ের মধ্যে ফেললাম না, কারণ টাকাই নেই হাতে, সেই জন্য ভাড়টাও দেখালাম না আর টাকাও দেখালাম না। কারণ টাকা এমনই একটা জিনিস, কখনো হাতে থাকে অনেক টাকা, কখনো 10 টাকাও থাকে না, এইরকম পরিস্থিতি। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, সেই জন্য টাকা সবসময় হাতে থাকে না। তো মাটির ঘর হোক আর টিনের ঘর হোক আর টালির ঘর হোক, যদি একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে চকচকে ঝকঝকে করে রাখা যায় তাহলে বেশ ভালোই লাগে। আর যদি তুমি যদি অসুস্থ হয়ে থাকো তাহলে বাড়ি ঘরও নোংরা হয়ে থাকবে, ছেলেমেয়েরা কী খেলো না খেলো। আমাদের একটা মায়ায় আমরা জড়িয়েছি, সংসারের মায়ায় জড়িয়েছি, না কোথাও গিয়ে থাকতে পারি না, বাড়িতে তো থাকতেই হবে, তাই না? বাড়িটাকে কি আছে নাই, বাড়িটাকে নিজেকেই সর্বসুখ মনে করতে হবে। আমি মনে করি কি জানো, মানুষের বাড়িতে থাকার থেকে নিজের বাড়ি যদি ভাঙাচুরো হয় না, তবুও অনেক শান্তি কিন্তু পাওয়া যায়।
আর একটা কথা কি জানো, তুমি যদি অসুস্থ হয়ে থাকো, বাসন কোসন যদি পড়ে থাকে, বাড়িঘর নোংরা হয়ে থাকে, যদি তুমি 1 ঘন্টা পরও গোছাও, তবু কিন্তু কেউ বলার থাকে না, যদি তোমার একার সংসার থাকে। আর যদি তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকো, তাহলে তো কিছু না কিছু কথা তোমাকে শুনতেই হবে। আর টাকা টাকা নেই তো তোমার কোনো দাম নেই। স্বামী, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, কেউ তোমাকে দাম দেবে না। টাকা আছে, তোমার সম্মান আছে, দাম আছে, ভালোবাসা পাবে, আদর পাবে সবার। টাকা নেই তো তোমাকে কেউ দাম দেবে না, বিপদের সময় তোমার পাশে কেউ দাঁড়াবে না। সেই জন্য আমি বলি কি, একটু একটু করে টাকা সঞ্চয় করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এবার আমি আলমারিটা পরিষ্কার করে নেব, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি ভিডিওর অনেক দূরে চলে এসেছি। এখন আমি কাঠের ফার্নিচারে আলমারিটা একটু মোছামুছি করে নেব। বিকেলে আবার ব্যাগ ডেলিভারিতে যেতে হবে আমাকে, বিকাল 4টায়। হাতের ব্যথা নিয়েও আমি বর্তমান সেলাই করতেছি না 2 দিন থেকে। সেলাই করার সময় যে ববিনটা ঢুকাতে হয়, ওইটা ঢুকাতে একটু শক্তি লাগে, সেই জন্য হাতটা ব্যথা করে। সেই জন্য পরশুদিন থেকে আমি পরশুদিনে পরের দিনও একটু সেলাই করেছিলাম, তো কষ্ট হচ্ছিল। তারপরে ভাবলাম যে না, 2-4 দিন 2-3 দিন একটু আরাম করি, তারপরে সেলাই করব। সেই জন্য সেলাই করতেছি না কাল থেকে, আজকেও করব না। খালি ব্যাগ ডেলিভারি দিলেই তো কিছু টাকা আজার হয়ে আসবে। কাউকে বাকি দিয়েছি, এমন লোক থাকে যাকে আমি জেঠু, কাকু, দাদা বলি, ওদের বাকি দিই আমি। ওরা ভালো মানুষ। আমি যেতেই আমি বলি, কাকু খাতাটা বার করো, আজকে কয় টাকা মাইনাস করব। বলে কি, আজকে 200 টাকা বা 300 টাকা মাইনাস করো। তারপরে তারিখটা লিখে দিলাম, কত টাকা মাইনাস করলাম ওইটা করে, তারপরে মানে ওখানে আমার কোনো দেরি নেই। খালি ঝপাঝপ ব্যাগ দিলাম আর বাকি ডিউটা নিলাম। খালি যাওয়া আসাটাই যা টাইম লাগে। ওখানে আমার 4-5টা দোকান আছে, তো ওই 10-15 মিনিট তো লাগে। এক একটা দোকানে 2 মিনিট 3 মিনিট কথা বলবো, টাকা নেব, চলে আসবো, বাস এতটুকু। তো এবার মুড়ির ধামাটা একটু মুছে নেব, কারণ এইগুলো জিনিস না, ওই ঘরের যে আসবাবপত্রগুলো আছে, প্রত্যেক দিনই যদি শুকনো ন্যাকড়া দিয়ে একবার করে হলেও মোছা যায়, তাহলে কিন্তু মানে ডিপ ক্লিন করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আমরা প্রত্যেক দিনই শুকনো ন্যাকড়া দিয়ে না মুছি, তাহলে বাপরে বাপ, ডিপ ক্লিন তো করতেই হবে। হাতটা ভালো হয়ে যাক, তারপরে সমস্ত মশলার জার, রেক, ওইগুলো পরিষ্কার করব কলতলায় নিয়ে গিয়ে। তো এই যে দেখুন ফুলদানিটা, হলুদ কালারের ফুলদানিটা, এইটা তো কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নেওয়া। তো ফুলের যে ডালটা আছে না, ওটা বেঁকা হয়ে গেছে, তো একটু সোজা করে দিচ্ছি আর মোছামুছি করে নেব। আর ছোটো ছোটো কয়েকটা ফুলের না পাতা ঝরা ফুল আছে, ফুল তো এমনি পাতার মতো আছে সবুজ, ওইগুলো একদিন সাপের পানি দিয়ে ধোবো। এখন আর বেশি কাজ করতেছি না, মানে ধোয়া কাচাটা করতেছি না বেশি। ধোয়া কাচাটা যেটা করি, যেটা নাইটি বা জামা পরে থাকে, ওটাই প্রত্যেক দিনে ধোবো। আর বাকি বাড়তি ধোয়া করব না, কারণ হাতটা ভালো হয়ে যাক তারপর। 1 সপ্তাহ না হলে দমই নেই, কারণ নিজের খেয়াল তো নিজেকেই রাখতে হবে, তাই না? অনেক কষ্ট হয় গো কাজ করতে আমার। কলে পাম্প দিতে কষ্ট হয়। ছেলেকে বলি, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, কি করব? ওর বাবাকে বলি, ওর বাবা বলে কি, ওরা যদি না করে তাহলে ওদের মাথায় কি আমি বাড়ি মারবো? ওর বাবা আবার বাড়িতে নেই। তো আসলে যদি ওর বাবা বলতো যে না, তোমার মায়ের একটু অসুবিধে, তোমরা একটু হেল্প করে দাও, তাহলে কিন্তু ধরতো। বলে কি, আমার মেয়ে পাতলা, ওকে কিছু কাজ বাতাও না। তো আমি বলি কি, এখানে তো 1 গ্লাস পানিও আমাকে দেয় না। শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি মায়ের যদি একটু অসুবিধে হয়, তাকে তো পানি দিতে হবে, ভাত খাওয়াতে হবে, তো হাত ধরে তুলতে হবে, অনেক করতে হবে। তা বলে কি, ওখানে করবে, বাপের বাড়িতে যদি একটু আরাম না করে, তাহলে কোথায় করবে? একটু হয়েছিল, হাজব্যান্ডের সাথে তর্কাতর্কি হয়েছিল, তারপরে আবার ভুলে গেছি। আমি আমার বরের সাথে যদি ঝগড়াঝাটি করে, আমি ঠিক থাকতে পারি না। আমি তৎক্ষণাৎ ফোন করে ফেলি আর কেঁদে ফেলি, এরকমই পরিস্থিতি। তো তারপরে থেকে আর কি বর্তমানে আলহামদুলিল্লাহ একটু বেটার ফিল করি। আর সকালে একটা নাস্তা বানিয়েছি, গোলা রুটি, আর এখানে লাল চা বানিয়েছি, আদা তেজপাতা দিয়ে লাল চা আমি খুব সুন্দর করে খাই। একটু লবণ দিই, চিনি কিন্তু আমি খাই না, কারণ সবারই ঘরে ঘরে বর্তমান সুগার। তো আমরা যদি আগের থেকেই একটু নিয়ম কানুন মেনে চলি, তাহলে বড় বড় রোগ থেকে আমরা রক্ষা পাবো।
আমি কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি কাঁচা হলুদ, রসুন, ওই হাত মচকে গেছে তার জন্য রসুন খাচ্ছি, আর কালো জিরে খাচ্ছি। কালো জিরে ব্যথা হয়, আমি কিন্তু মচকে নাই হাতটা, ব্যথার জন্য কোনো ওষুধ নেইনি, একটা খালি মলম নিয়েছি, বাস আর কিচ্ছু নেইনি। আমি এই ঘরোয়া পদ্ধতিতে খাচ্ছি আর কি, মানে যা হলুদ, রসুন, কালো জিরে, এই তিনটেই আর কি খাচ্ছি। আদা তো চায়ের সাথে হচ্ছে। আর এখানে আজকে রান্না করব কি জানো, মসুর ডাল আলু ভাতে দিয়েছি, ভাত এখানে হচ্ছে, আর মা একটু মটন দিয়েছে, কালকে খেয়েছি, তো আর একটু রেখে দিয়েছে, ওইটা একটু ভাজা ভাজা করব, বাস। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।